হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমি তো খুব ব্যস্তর মধ্যে আছি জানো। আর অনেক দিদিভাই আমাকে কলও করছে, আমি ফোন অ্যাটেন্ড করতে পারছি না। যদিও কালকে সকালবেলা কথা বলে নেবো, যদি পারি আজকে রাতের সময় হলে রাতেই কথা বলে নেবো। যাই হোক, তোমরা যারা যারা ফোন করছো, ফোনে পাচ্ছ না, আমি সবাইকে বলে দিই যে একটু ব্যস্ত থাকার কারণে আমি বাড়িতেই থাকছি না। কোনো রকমের ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করছি, মানে এরকম খাবার খাচ্ছি না খাওয়ার মতো। যাই হোক, এবার তোমাদের কাছে আসি আজকের ঘটনা নিয়ে। আজকের ঘটনাটা মারাত্মক ভয়ের। তোমাদের কি বলবো, এই বৃষ্টি ভেজা রাতে এই রকম ভয়ঙ্কর একটা ঘটনা আমরা শুনতেই পারি। তো চলো সবাইকে বলি, একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নাও। এবার চলো ঘটনায় ফিরি। ঘটনাটা ঘটে হচ্ছে ঠিক বিহারের দক্ষিণ দিকে আমাদের ঝাড়খণ্ড। উত্তরে রয়েছে নেপাল, দক্ষিণে রয়েছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের একটি ছোট্ট গ্রামের একটি ঘটনা। হ্যাঁ, ঘটনাটা সবাই শোনো। আমাদেরকে রেশমিকা ঘটনাটা পাঠায়, রেশমিকা সাউ। ঘটনাটা যদিও হিন্দিতে আমাকে পাঠায়, আমি বাংলাতে তোমাদের সাথে বলছি। কোনো কোনো জায়গায় হয়তো আমি আমার বোরিং হিন্দি তোমাদের সাথে শেয়ার করব, একটু শুনো, যাতে ঘটনাটা একটু প্রাণ পেরে। তার জন্য ঘটনাটা একটু হিন্দি বলতে হবে। যদিও আমি এখন অনেকটা হিন্দি শিখে গেছি, তবুও মাঝে মাঝে ভুল তো হয়েই যাচ্ছে, কারণ আমি তো বাঙালি, আমি হিন্দি অত ভালো বলতে পারি না। যাই হোক, ঘটনা শুরু করছি। রেশমিকা আমাকে দুদিন আগে ঘটনাটা শেয়ার করে। রেশমিকা বলে, দিদি ভাই, আপনার আমি অনেক বড় ভক্ত। আমি, আমার বাবা, আমার মা, আমরা বাড়িতে তিনজনেই আপনার ঘটনা নিয়মিত শুনি, আমাদের খুব ভালো লাগে। দিদি ভাই, আজকে যে ঘটনাটা আমি তোমাকে শেয়ার করব, এই ঘটনাটা আমার সাথে একা না, সাথে আমার বাবা মা সবার সাথেই ঘটে। ঘটনাটা হচ্ছে, আমরা প্রথমে ছিলাম বিহারে। বিহার থেকে আমরা নেপালে হচ্ছে আমার মামার বাড়ি। নেপালে আমরা ওখানে 3 বছর থাকি। বিহার থেকে নেপালে যায়, বিহারে ওর বাবা কাজ করতো। তারপর ওরা নেপালে যায়, নেপালে মামার বাড়িতে। ওখানে বিহারে ওরা কয়েক বছর থাকে। তারপর যায় ওরা নেপালে মামার বাড়িতে, মামার বাড়িতে গিয়ে ওখানে কয়েক বছর কাটায়। তারপর মামার বাড়ির ওইখানে নেপালে ওর বাবা একটা জায়গায় কাজ করতো। ওখান থেকে যখন একটা ঝামেলা হয়, অ্যাকচুয়ালি মামার বাড়িতে ঝামেলা হওয়ার পর ওর বাবা একটা কাজ ঠিক করে। সেটা হচ্ছে আমাদের বিহারের দক্ষিণে অবস্থিত হচ্ছে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডে তারা চলে আসে। আমাদের রেশমিকা বোন বলে, দিদিভাই, যখন আমরা ঝাড়খণ্ডে আসি, ওই সময় আমার বাবা যেই দোকানে একটি কাজে লাগে, সেটা বিশাল বড় একটা শোরুম ছিল। অ্যাকচুয়ালি ওটা দোকান বলা চলে না। তো সেখানে আমার বাবা একটা ভালো উচ্চ পদে একজনের মারফত যোগাযোগ হয়, সে বাবাকে ওখানে চাকরিটা দেয়। আমার বাবা যখন ঝাড়খণ্ডে ওই শোরুমে যখন বাবা চাকরিটা জয়েনিং করে, তখন আমাদের যে একটা খারাপ পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম, একটা খারাপ সময় আমাদের চলছিল, সবটাই কিন্তু দিদিভাই ভালো হয়ে যায়। তো তখন আমরা একটা গ্রামের মধ্যে, খুব ছোট্ট একটা গ্রাম, গ্রামটার নাম আমি এখানে উল্লেখ করব না, ওই গ্রামে আমরা থাকতাম একটা রেন্টের ঘর নিয়ে। তবে ওইখানে একটা নদী ছিল, ওই নদীর পাড়ে আমি যেই বাড়িতে থাকতাম, ওখানে আমাদেরকে বলতো, যেহেতু আমরা নতুন ওখানে রেন্ট নিয়ে আসি, আমাদের সবাই বলতো, ওয়া পার এক নদী হে, উসকে পার, উসকে কিনারে কবি মত জানা। তো এই কথা আমাদের ওখানে অনেকেই বলতো, যে ওই নদীর ধারে তোমরা যাবে না। তো মা অনেকবার সেই বাড়িওয়ালিকে জিজ্ঞেস করে যে, क्यों वहाँ पर क्या है, हम लोगों को आप जाने के लिए मना कर रहे हो, वहाँ पर तो कुछ ना कुछ है। बोला, नहीं, वहाँ पर एक मंदिर है, सांप का मंदिर। तो माँ बोला, माने मेरा मम्मी जो है, मम्मी बोला सांप का मंदिर मतलब मनसा देवी या भोले बाबा। बोला, नहीं, मनसा देवी या भोले बाबा किसी का नहीं, एक मंदिर है, वहाँ पर एक सांप का मूर्ति है, वहाँ पर आप लोग मत जाना। तो मेरा मम्मी बोला, ठीक है, हम लोग नहीं जाएंगे। फिर
রেশমিকা বোন আমাদের জানায়, দিদিভাই আমরা যেহেতু হিন্দুস্তানি, আমরা হিন্দি ভাষী, আমরা হিন্দিতেই কথা বলি, বাংলা বুঝতে পারি, বাংলা আমরা বলি। নেপালে থাকতো অনেক, ওখানে বাঙালি ছিল, ওখানে কথা বলতাম, বাংলা আমরা জানি। কিন্তু এবার সব থেকে বড় কথা যে আমার মাকে যে নদীর নাম করে বলে, এখানে নদীর নামটা আমি হাইড রাখছি, যদিও কেউ ঘটনা শুনে ওখানে যেতে পারে, কিছু অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে, কারণ বিহার থেকেও কিন্তু আমার ঘটনা অনেকে শোনে। তো সেখানে দাঁড়িয়ে আমাদের রেশমিকা বলে, দিদিভাই एक दिन हम हमारे मम्मी दोनों मिलके नदी के पास, जो नदी है वहाँ पर ना जाने के बोला है, उस नदी के पास मैं और मेरा मम्मी दोनों एक दिन बाजार करने के नाम लेके हम लोग वहाँ पर गए। কেন গেছে? যাওয়ার কারণ হচ্ছে, দেখো, যতক্ষণ আমি তুমি আমরা যতক্ষণ না জানবো যে এই জায়গাটা কিছু খারাপ আছে, তাই এখানে যাবি না, ততক্ষণ দেখবে আমাদের কোনো মনে কৌতূহল হয় না। যখনই আমাদের কেউ বলে দেয় যে এই জায়গাটা যাবি না, এখানে গেলে কোনো বিপদ আছে, এখানে কিছু করতে পারে, তখন দেখবে আমরা ওখানে বেশি বেশি করে যাই। আমরা শুনি না কারোর কথা, কারণ আমাদের তখন ওখানে যাওয়ার জন্য প্রাণটা ছটফট করে। তো এইখানেও কিন্তু সেম, এই যে রেশমিকা বোন তার আর তার মায়ের, যেইটুকুনি ওখানে বলেছে একটা সাপের মন্দির আছে, ওখানে তোমরা যাবে না, তো বেশি করে ওখানে যাওয়ার জন্য ওদের কিন্তু মন হুসপাস করে। बोले एक दिन मैं और मेरा मम्मी बाजार मार्केट जाने के नाम लेकर हम लोग चला गए। तो वहाँ पर एक मंदिर था, हम लोग ने देखा, वहाँ पर कोई नहीं है, एक मनस भी नहीं है, वहाँ पर कोई कुत्ता भी नहीं है, वहाँ पर कुछ भी नहीं है, एक मंदिर और उसके किनारे एक बड़ा सा नदी है, जिसमें पूरा उसका जो पानी है ना पूरा काला है। हम लोग वहाँ पर गए, हम लोग जाके वहाँ पर इधर उधर देख रहे हैं। বোন বলে, দিদি ভাই যখন আমরা এদিক ওইদিক দেখছি, কোথা দিয়ে হঠাৎ করে একটা মানে বউ, মাথায় ঘোমটা দেওয়া একটা বউ, হার কোমরে না কলসি, মানে ওখানে হয়তো নদীতে কোনো গ্রামের বউ জল টল তুলতে গেছে, একটা কলসি নিয়ে কোমরে, মানে সেই অদ্ভুতভাবে না, মানে হেঁটে আমাদের কাছে আসছে, ওর মুখ দেখা যাচ্ছে না, বউটার মুখটা পুরো এতটা ঘোমটা দেওয়া, মানে চোখের নিচ পর্যন্ত ঘোমটা। তো মেরা মাম্মি যখন দেখা না उसको घबरा गए, এ কোন, এ কাহা সে আয়া। তো তখন আমাদের রেশমিকা বোন বলছে, দিদিভাই আমরা ভাবছি যে যেরকম জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি ওখানে হট করে কেউ আসতেই পারবে না, মানে জায়গাটা পুরো অদ্ভুত একটা জায়গা, গাছ গাছালি ভরা, মনে না পুরো শ্মশান ভূমি। আমরা জানি যেখানে দেব দেবীর মন্দির যখন আছে নিশ্চয়ই কোনো দেব দেবীরই হবে, তো সেই জায়গায় কখনো এইরকম একটা শ্মশান ভূমির মতো হয়ে থাকা, এরকম তো কোনো মানে হতেই পারে না, না? কিন্তু একদম ওই জায়গাটা না, মানে কি বলবো, ঘন অন্ধকার, দিনের বেলায় এত জঙ্গল, আর ওই যে নদীর জল যাচ্ছে না, একটা খুলখুল 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 করে একটা জলের শব্দ, আদার্স ওখানে নেচারের যে হাওয়া, মনে হচ্ছে কোনো হাওয়াও চলছে না, হাওয়া মনে হচ্ছে ওই জায়গাটা দিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছে, একটা অদ্ভুত ফিলিংস। তো ওই যে এক औरत कहाँ से आया, तो मेरा मम्मी बोला जे बेटी ये कौन है, ये कहाँ से आया। तो मैंने बोला मुझे मालूम नहीं है, हम लोग तो इधर मंदिर को देख रहे थे। তো তখন ওই যে মহিলাটি হট করে আসলো, এসে তখন মহিলাটি বলল যে आप लोग इधर क्यों आए हो, ঠিক এরকম করে মাথাটা ঘুমটার মধ্যে বোঝা যাচ্ছে, মাথাটা এরকম নিচু, তো নাকে নাকে কথাটা বলছে, आप लोग इधर कहाँ से आ रहे हो, ঠিক এরকম করে। তখন আমার মা, রেশমিকা বোন বলছে, আমার মা তখন হট করে বলছে যে हम लोग ইয়া बाजू में रहते हैं, ইয়া आए हैं। তো তখন ওই যে অরাতটা ছিল, অরাতটা না তখন খুব হাসে, ওর মুখ দেখা যাচ্ছে না কিন্তু ঘোমটার ভিতর খুব হাসছে। তো তখন আমার মায়ের খুব রাগ হয়, তো আমার মা তখন আমাকে বলছে চল 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 ইয়াসে চল, পাগল ওড়াতে বলে আমার মা যখন চলে আসছে আমাকে নিয়ে, অদ্ভুতভাবে ওই মহিলাটি ওখানে থু 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 এরকম করছে, মানে একটা মনে হচ্ছে পাগল পাগল মহিলা কোথা থেকে এসে হঠাৎ এরকম শুরু করে দিয়েছে।
তো আমরা ওখান থেকে না চলে আসি। তো যখন আমরা ওখান থেকে আসছি তখন আমার মায়ের যে পায়ে স্যান্ডেল ছিল স্যান্ডেলটা ছিঁড়ে যায়। তো আমার মা খালি পায়ে বাড়ি আসে। তো তখন যে বাড়িওয়ালি ছিল, বাড়িওয়ালি দেখে তখন বলছে, এই শোন শোন बेटी শোন रश्मिका। तो আমি তখন বললাম, हाँ आंटी बोलिए। বলছে, तुम लोग नदी के किनारे गए थे ना वो सांप का मंदिर में। তো আমি বলছি, না না আমরা তো মার্কেটে গেছিলাম। তো তখন বলছে, নেই तुम लोग मुझे झूठ बोल रहे हो। रश्मिका बोलছে, नहीं आपको झूठ क्यों बोलूं हम लोग आंटी। नहीं नहीं हम आपको झूठ नहीं बोल रहे। তখন ওই आंटी বলছে, ये जो झारखंड है इसका एक ही जगह है, उस जगह पर सिर्फ मिट्टी का रंग लाल होता है। तुम्हारा मम्मी का जो जूता हाथ में है टूट गया है, उसमें लाल मिट्टी लगा है। তো আমরা ধরা পড়ে গেছি। তখন আমি তখন বলছি যে আন্টি সরি আন্টি, আসলে আমার মা অনেক করে বলছিল। তখন সে আন্টি বলছে, आप जो भी होगा तुम्हारे साथ तुम लोग समझोगे क्या हो रहा है। मैंने मना किया था ना तुम लोग को, तुम फिर भी मेरा बात नहीं माना, फिर भी गए। যাই হোক, আমরা কিন্তু কোনো কিছু ভ্রুক্ষেপ করিনি, কিচ্ছু গুরুত্ব দিইনি। ওই একটা মন্দিরের কাছে গেছি, ওখানে কি আছে, এমন কি আর হবে। ঠিক তার দুদিন পর আমার বাবার চাকরিটা চলে গেল। দুদিন পর বাবা এসে, যেখানে আমার বাবা একটা ভালো পজিশনে সেই শোরুমে চাকরি পেল, ভালো মাইনে, बाबा हट করে এসে আমার মাকে दुख प्रकाश করলো যে देखो मेरा वहाँ पर जो शोरूम का जो बिजनेस মানে जो ऑफिस था वो बंद हो गया है। তো মা তখন বলছে, এ কি, এবার আমরা কি করে চলবো। আমরা সবে মানে বিহার থেকে যাই নেপাল, নেপাল থেকে আসি হচ্ছে ঝাড়খণ্ড। এবার আমরা কি করব, আমরা আবার কোথায় যাব। এখন তো আমরা নেপালে মামার বাড়িও যেতে পারবো না। তো আমাদের যা করেও কিছু করে এখানেই চলতে হবে, এখানেই খেতে হবে, থাকতে হবে এখানেই। তো বাড়িওয়ালিকে তো ভাড়াও দিতে হবে। তো বাড়িওয়ালি যখন শুনলো, বাড়িওয়ালি কানাচি পেতে শুনেছে, ঘরে কথা হলে তো পাশে শুনতেই পারবে। তখন বাড়িওয়ালি আমার মাকে ডেকে বলল, তোমাদেরকে বলেছিলাম না, বলেছিলাম না ওখানে যাবে না, ওখানে গেলে মানুষের বিপদ নেমে আসে। ওই জায়গায় আমাদের গ্রামের কেউ যায় না, কেউ না, ভুল করেও ওখানে কেউ যায় না। তোমাদের না করার পরেও তোমরা ওখানে গেলে কেন, তোমাদেরকে তো না করেছিলাম। যাই হোক, তো আমরা সেইটাও কিন্তু ভেবেছি আমাদের নিয়তি। আমাদের ছিল বাবার চাকরি যাওয়া, বাবার চাকরি চলে গেছে, ওখানে গেছি বলে বাবার চাকরি গেছে, এটা ভুল ধারণা। হতেই পারে না, একটা মন্দির সেখানে গেছি তার জন্য বাবার চাকরি চলে যাবে। এইবার সব থেকে বড় বিপদ ঘটলো, আমার বাবা তো পাগলের মতো চাকরি খুঁজছে এদিক ওদিক সেদিকে। রেশমিকা বোন বলে, দিদি ভাই অদ্ভুতভাবে একদিন রাতে আমি, আমার মা আর আমার বাবা, বাবা এক তার বন্ধুর সাথে অন্য জায়গায় কাজের জন্য গেছে। তো সেদিন বলে দিয়েছিল ফোন করে যে আজকে বাড়ি আসতে পারবে না। তো বলেছে, তুই আর তোর মা গেট টেট বন্ধ করে শুয়ে পড়িস, আমি হয়তো আজকে বাড়ি ফিরবো না, কারণ আমি এখানে যেখানে এসছি এখানে আমাদের থাকতে হবে, এখানে আমাদের থাকতে হবে। এখানে আমাদের থেকে মানে মোটামুটি যে মালিক আছে তার সাথে দেখা হয়নি যেদিন গেছে, থেকে কথা বলে কাজটা পুরো ফুল করে বাবা আসবে, ফাইনাল কথা বলে, যার জন্য বাবাকে একদিন দুদিন থাকতে হতে পারে। মা আমি রাতের বেলা শুয়ে রয়েছি খাওয়া দাওয়া করে। তো আমাদের একটা বেডরুম ছিল, আর একটা ছোট্ট কিচেন, আর একটা টয়লেট ছিল, আর কিছু নেই। একটা ঘরের মধ্যেই যখন বাবা আসতো তখন আমি উপরে শুতাম, বাবা মা মাটিতে শুতো। আর যখন বাবা থাকতো না তো মা আমি উপরে শুয়ে নিতাম খাটের উপর। তো শুয়ে রয়েছি, রাত তখন প্রায় 2টো বাজে। গেটের মধ্যে কেউ এসে আস্তে আস্তে গেটে নক করছে, আস্তে আস্তে। তো আমার মা তখন চোখ খুলে আমাকে বলছে, बेटी रश्मिका उठ बेटी, उठ बेटी, बाहर कोई आया है, तेरा पापा लौट के आ गया क्या। তো আমি তখন বললাম, না না বাবা কি করে আসবে, বাবা তো তোমাকে ফোন করে রাতেই বললো 9টার সময়, বাবা যদি আসতো তো বাবা তো বলেই দিত, বাবা মিথ্যে কথা কেন বলবে। বাবা বললো আমি কালকেও না আসতে পারি, 2 দিন লাগতে পারে, বাবা কি করে আসবে। তখন
আমার মা বলল, দেখ গেটে কেউ এসছে, গেটে শব্দ করছে। তা আমি তখন বললাম যে হ্যাঁ, শব্দ তো আমিও পাচ্ছি, হ্যাঁ আমিও শব্দ পাচ্ছি। তো তখন আমি শুয়ে আস্তে করে অনেকবার গেটে কোনো কেউ ডাকছে না, শুধু গেটের মধ্যে নক করছে। তা আমি তখন বললাম যে কন হে বাহার, বাহার কন হে, আমি বললাম। तो बाहर মানে बाहर से एक आवाज़ आई, एक औरत की। औरत बोली যে আমি খুব ক্ষুধার্ত, আমার খুব খিদে পেয়েছে, হিন্দিতে বলে, हमें हमें भूख लगा है कुछ दो। तो তখন আমার মা বলছে যে कोई औरत है बाहर, इतने रात को आया है, उसे भूख लगी है, बोल रही है बेटी तू घर के लाइट ऑन करके, रोटी है, रोटी दो रोटी, एक तरकारी है तो उसे दे दो, और खा लेगा, कोई ভুকা ওরাত। তা আমি তখন আমার মাকে বলছি, মা এখন রাত দুটোর সময় আমাদের বাড়িতে কে আসবে ভুকা ওরাত, আর রাত দুটোর সময় রাস্তায় কেউ ঘুরবে, কি বলছো তুমি, যে এসছে এসছে ছাড়ো তো। আমি তখন আমার মাকে বলি, আমার মা তখন বললো নেই নেই ऐसा मत कर, হ্যাঁ जो भी है उसे भूख लगा है ना, खाना मांग रहा है, उसे देना पड़ेगा। তো আমার মা ওঠে, আমার মা ওঠে, উঠে আমার মা বাইরেটা বেরোয়। বাইরে যখন বেরোয় তখন দেখি বাইরে কেউ নেই, কেউ নেই। হয়তো খুব জোরে 2 মিনিট ঘরে আমরা কথা বলেছি, 1 থেকে 2 মিনিট, ওর মধ্যে যখন কথা বলছি তখনও সে গেটে নক করছে। ওইটুকুনের মধ্যে সে আমাদের ওই অত বড় বারান্দা, ওই বাড়ির ওখান থেকে কি করে যাবে। তখন আমার মা বলছে যে तेरे लिए वो औरत आई थी, खाना नहीं पाया चला गया, ये बहुत बुरा हुआ, कोई खाना खाने के लिए हमको पुकारा और हमने उसको खाना नहीं दे सकते। তো তখন আমি মাকে বললাম, মা এত তাড়াতাড়ি কি করে চলে গেল। তখন আমার মা বলছে, हाँ वही तो बात है, ये तो तू सही बोला, इतनी देर खटखटाया अभी चला गया। তো তখন আমি উঠে মাকে বললাম, মা বাড়িয়ালি তো আমাদের বলে যে বাহার যে গেট হে, যে সদর গেট দরজা হয়, সদর দরজা ও তো লক করা থাকে রাতের বেলা, আমাদের কাছে তো চাবি আছে, আজকে কি তাহলে সেই বাড়িয়ালি আন্টি লক করেনি। তখন আমার মা বলে চল তো, একটা টর্চ নিয়ে আমি আর আমার মা বেরোই। বেরিয়ে যখন বাইরে যাই, বাইরে গিয়ে যখন টর্চ মারছি, অবাক হয়ে গেলাম, আরে গেটের মধ্যে তো ভিতর দিয়ে লক করা রয়েছে, বড় চেন তালা দিয়ে বন্ধ। সকালে যে প্রথমে উঠবে সে খুলবে, আর ওই বাড়িতে 5টা ভাড়া আছে, শুধু আমরা না, বাড়িয়ালি আর 5টা ভাড়া আমাদের নিয়ে। তো সবার কাছে চাবি দেওয়া, যে আগে উঠবে সে খুলে নেবে। তো ওই বউটা আসলো কোথা দিয়ে, গেল কোথা দিয়ে। তখন আমার মা বলছে যে দেখ, বাড়িয়ালি হয়তো শুনেছে তোর বাবার কাজ নেই, হয়তো আমাদের তুলে দেওয়ার জন্য আমরা বলবো একটা কিছু বদনাম দিয়ে আমাদের তুলে দেবে, ওর জন্য হয়তো ওরাই করছে, বাড়িয়ালি বা কাউকে দিয়ে সাজিয়ে। তা আমার মা এই কথা বললো। আমি বললাম হো सकता है, जो भी हो हम लोग को पता नहीं। তো এরকম করে বিগত পরের দিনকেও রাত প্রায় 2-3টের দিকে ওই মহিলা আবার এসে খটখটায়। তো তখন আমার মা বলছে যে কোনো সাড়া দিবি না, যে আছে থাক, কোনো সাড়াও দিবি না, দরজা খোলার দরকার নেই। আমরা ভাবছি যে এইটা বাড়িয়ালি করছে, যেহেতু উনি শুনেছে আমার বাবার কাজ নেই, আমরা ওই নদীর ধারে মন্দিরে গেছিলাম, এগুলো আমরা ভাবছি আমাদের তুলে দেওয়ার জন্য বাড়িওয়ালা, নাহলে বাড়িওয়ালাই কাউকে বাড়িয়ালি সাজিয়ে রেখেছে, কেউ করছে, আমরা এগুলো মনে মনে ভাবছি। ঠিক 2 দিন পর আমি আমার মা ঘরের ভিতর শুয়ে আছি। ঠিক 2 দিন পর আমার বাবা এসেছে, এসে আবার এক জায়গায় বেরিয়েছে, কাজের জন্য ছুটোছুটি করছে আমার বাবা। তো আমার বাবা আবার বেরিয়েছে, বলেছে পরের দিন আসবে। এবার সব থেকে বড় কথা, আমি আর আমার মা রাতের বেলা, ঘর বন্ধ, আমি আমার মা শুয়ে আছি। অদ্ভুতভাবে ঘরের মধ্যে, আমাদের ঘরের মধ্যে কে যেন পায়ে নুপুর পরা, আর একটা লাল রঙের শাড়ি পরা, আর মাথায় ঘোমটা দেওয়া, ঠিক যে মহিলাটাকে আমরা দেখেছিলাম ওই নদীর ধারে, সেম টু সেম সেম ওই মহিলাটি, মাথায় কলসি আছে, ঘরের ভিতরে ওরকম হাঁটছে। আর দেখবে কলসিতে যদি জল পুরো ভর্তি কানায় কানায় না থাকে, অর্ধেক যদি থাকে, একটা জলের না দেখবে হাঁটলে একটা ছল ছল করে শব্দ হয়,
তো সেই শব্দটা অনেকক্ষণ ধরে পাচ্ছি। তো যেরকম নদীর ধারে দাঁড়িয়ে থাকলে নদীর মানে একটা শব্দ হয় সেরকম। তখন আমার মা উঠে হট করে, মা কিন্তু কিছু দেখেনি তখন, মা উঠে আমাকে ডাকে যে রেশমিকা বেটি উঠ উঠ, দেখ ক্যা আওয়াজ হো রাহা হে। তখন আমি উঠে বসেছি, অন্ধকার ঘর, আমি উঠে বসেছি, বসে আমি মানে হাই তুলছি। তো আমি তখন আমার মাকে বলছি যে হ্যাঁ, আমি মানে এখনো তো আওয়াজটা হচ্ছে। এই কথা বলতে বলতে হট করে দেখি যেখানে আমি আমার মা বিছানার মতো মামার পাশে শুয়ে আমি বসে রয়েছি, আমাদের সামনে দিয়ে ঘরের মধ্যে সেই মহিলাটি যাকে আমরা নদীর পাড়ে দেখেছিলাম, সেই মহিলাটি হেঁটে যাচ্ছে। ও মাই গড! এইটা যখন আমরা দেখি তখন আমার মা বলে কনো কনো তুমি কনো, বলে আমার মা সাথে সাথে উঠেই লাইটটা অন করে। লাইট যখন অন করে না, সব থেকে অবাক করা ব্যাপার হচ্ছে সেই মহিলা ওখান থেকে গায়েব হয়ে গেল, কিন্তু মহিলার মাথায় যে কলসিতে একটা ছোট্ট কলসি ছিল, মটকা বলে হিন্দিতে, ওই কলসির মধ্যে যে জলটা ছিল, কলসি সহকারে সেই মটকাটা ঘরের চৌকাঠের সামনে মানে পড়ে আছে ভেঙে, জাস্ট ভাঙার শব্দ হলো, আমরা অবাক। কিন্তু সেই মহিলা ঘরে নেই, কিন্তু এই দিকে ঘরের দরজা ভেতর দিয়ে বন্ধ। এটা কি করে হয়? এটা কি করে পসিবল হয়? তখন আমার মা আমাকে বলছে যে বেটি हम लोग क्या सोच रहे थे और क्या हो रहा है। কেন আমার মা ভাবছিল নিশ্চয়ই বাড়িওয়ালি করছে, নয় বাড়িওয়ালা, আর না হলে কাউকে দিয়ে ওদের পড়াচ্ছে। কিন্তু কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে সেইটা না। বাড়িয়ালি যে বারণ করেছিল, ওরা যে নদীর পাড়ে গেছিল, ওই মহিলাই চলে আসে। তো যখন সকাল হয় তখন জিজ্ঞেস করে যে ক্যা হুয়া ইয়া পর, ক্যা হুয়া রাত কো, ক্যা হুয়া। কেননা ওই যে আমরা চিৎকার চেঁচামেচি করছিলাম, তো ওইটা সবটাই কিন্তু বাড়িওয়ালা দুজনই শুনেছে, এমনকি যে ভাড়াটিয়া আছে তারাও শুনেছে। তো সবাই তখন বলছে क्या हुआ, घर को आप लोग रात में हल्ला कर रहे थे, क्या हुआ था, आप माँ बेटी रात को हल्ला कर रहे थे। তখন আমার মা সব কথাটা বলে যে এরকম এরকম হয়েছে। তখন বাড়িয়ালি বলে যে मैंने तो आप लोगों को बोला था, आप लोग यहाँ पर नए हो, वहाँ पर मत जाना कभी भी नहीं। हम लोग गांव के कोई वहाँ पर नहीं जाते, आप लोग क्यों गए, आप लोग की वजह से हमका घर दूषित हो गया है। अभी यह पूजा पार्बण जो होम যজ্ঞ এসব করতে হবে। রশ্মিকা বলে দিদিভাই, আমি আমার মা তখন অবাক, আমরা তো সত্যি কথা এটা মন্দিরে যাব কি হবে, আমরা এটাই ভাবি। তখন সেই বাড়িয়ালি আন্টি আমাদের বলে যে কলকাতা থেকে এই যে বউটি কলকাতা থেকে তার স্বামীর সাথে এসেছিল, তার স্বামী মানে এখানেরই ছিল, বিহারের। সে বিহারে বিয়ে করে, বিহারে শ্বশুর বাড়ি ছিল, বিহারে শ্বশুর বাড়ির লোক বাঙালি মেয়েকে মানিনি, বলে নেই হাম লোগ ইস বেটি কো ঘর মে নেই উঠাएंगे। তো স্বামীটা তখন ওই ঝাড়খণ্ডে চলে আসে, ঝাড়খণ্ডে এসে ঘর ভাড়া নিয়ে ওখানে ছিল। বউটি ছিল খুব সুন্দরী, খুব সুন্দরী, আর কিছু গ্রামের লোকের মানে বুড়ি নজর ওই অরাতের ওপর পড়ে যায়। এই অরাত তখন যেত কি ওই নদীর পাড়ে জল আনতে, ওখানে কেউ বউটার সাথে কোনো খারাপ শারীরিক ব্যবহার করে তাকে গলা কেটে ওই নদীর পাড়ে ফেলে দেয়। তো একটা জিনিস জানো তো, নন বেঙ্গলিরা দেখবে যখন তারা মানে পুজো পার্বণ করে না, তারা যখন দেখবে তখন তারা খুব মানে, যখন কোনো মন্দিরে ধরো দূষিত হয়ে যায়, যেহেতু ওই মহিলার ডেড বডি গলা কাটা অবস্থায় মন্দিরে পাওয়া গেছিল, তো তারপর থেকে তারা বলে এখানে যদি ভগবান থাকতো তো এখানে এই জিনিসটা হতো না। তো সেই মন্দিরটা শাপিত হয়ে যায়, যেহেতু ওই মন্দিরে গলা কেটে মহিলাটিকে ফেলে দিয়েছিল। তো মহিলাটি মারা যাওয়ার পর থেকে ওই যে नागिन का मंदिर है ना, वहाँ पर कोई नहीं जाता था, पूजा पार्वण कोई उत्सव कुछ भी नहीं वहाँ पर होता था। তো এই জন্য ওই মন্দিরের কাছে বলে ওটা শাপিত, ওই মন্দিরের কাছে গেলে ওই যে অরাতটা ও ঘুরে বেড়ায় ওরকম, ও
ও ওরকম ঘুরে বেড়ায়। তো এরা যখন গেছিল, তো ওই যে মহিলাটি যার ওখানে মার্ডার হয়, তার আত্মা এদের সাথে চলে আসে, রেশমিকা বোন আর তার মায়ের সাথে। তো এদেরকে ও ভয় দেখাতো। তো এটাই ছিল আমাদের রেশমিকা বোনের ঘটনা। দর্শক বন্ধুরা, কেমন লাগলো ঘটনাটা অবশ্যই জানিও। এবার চলো তোমাদের কমেন্টটা পড়ি। জানো তো, দুনিয়ায় অনেক কিছু হয়, আমরা সত্যি কথা বলতে কিছু জিনিস আমরা জানি, আর আমরা যেগুলো জানি না সেখান থেকে পুরোটাই অবগত থাকি। আমি আজ এই ইউটিউবে তোমাদেরকে এত 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 ইউটিউবে ঘটনা শুনিয়ে আমার যা নলেজ হয়েছে, মানে কোন রাস্তাটা হন্টেড, কোন জায়গার বাড়ি, কোন জায়গাটা হন্টেড, এত কিছু জানতে পারি। তোমরাই আমাকে জানাও। তো চলো আমি তোমাদের কমেন্টটা পড়ি, ঘটনাটা কেমন লাগলো অবশ্যই বলো। তো তোমাদের নামগুলো আমি ঝটপট ঝটপট বলে দিই, চলো দেখি তো প্রথম কমেন্ট কে করেছো। আচ্ছা, প্রিয়াঙ্কা লাইফস্টাইল ব্লগ থেকে, নৈহাটিতে থাকে বোন। বোন প্রথম কমেন্ট করে, তারপর পার্থ দাস, তারপর শম্পা মিনি কিচেন, আবারও পার্থ দাস কমেন্ট করে, তারপরে সন্ধ্যা মণ্ডল দিদিভাই বলেন খুবই প্যাথেটিক ঘটনা শোনালে বনু। ওই অটো রিক্সাওয়ালা আর ওর যাত্রীরা সবাই ছিল অশরীরী। বনু শুভরাত্রি। ঠিকই বলেছো দিদিভাই, কত কিছু হয় জানো, আমরা অনেক সময় অনেক কিছু আমরা চোখে দেখে হয়তো আমরা ভাবি যে এটা রিয়েল, এটা বাস্তব, অনেক কিছু, কিন্তু এরকম হতে পারে যাকে আমরা মানুষ ভাবছি সে আসলে মানুষই না। হ্যাঁ, সে আসলে মানুষই না। তারপর কৌশিকী ঘোষ, সুপর্ণাদি, পার্থ দাস, আব্দুল হক ভাই, তারপর গঙ্গা বৈরাগী, তারপর শম্পা মিনি কিচেন, তারপরে ঋষিতা মালাকার, তারপরে রীতা ঘোষ, তারপর কমেন্ট করেছো টক ভালোবাসি। আচ্ছা, তারপরে কমেন্ট করেছো রুমি রীতা ঘোষ, সরি, আবারও রীতা ঘোষ কমেন্ট করেছো। তারপর মায়া রয়, বোন আমি তোমাকে ফোন করব কালকে, খুব দরকার। আচ্ছা ঠিক আছে, করো। যদিও সরি, আমি বলে দিই, আজকে অনেকেই ফোন করেছো, আমি অ্যাটেন্ড করতে পারিনি, কারণ পুজো তো সামনে এসে গেল, কালকে 20 তারিখ, বুঝতে পারছো আজকে 19 তারিখ, হাতে মাত্র এই কটা দিন। আমার এত মানে কাজ, আমি এত ব্যস্ত, বুঝতেই পারছো, মায়ের পুজো, আমি নিজে থেকে কোনো কিছু বাদ দিতে চাই না, যেন একটা ছোট্ট থেকে ছোট্ট জিনিসও বাদ না যায়, সেই দিকে নজর রেখে কাজ করছি। শুধু আমি বলে না, বললে মিথ্যে কথা বলা হবে, আমার বাড়ির প্রত্যেকটা সদস্য, প্রত্যেককে, ঘর রং করা থেকে শুরু করা, ঘরে জিনিস মানে নানা রকম আইটেম আনা, সব কিছু এভরিথিং করায় আমরা এতটা ব্যস্ত, ফোন অ্যাটেন্ড করতে পারছি না। তার জন্য তোমরা আমাকে সত্যি ক্ষমা করো। তারপরে কমেন্ট করেছো কে দেখি, সাবিনা খাতুন, আচ্ছা তোমাকে খুব মিষ্টি লাগছে, আচ্ছা তাই তাই। আচ্ছা, তারপর বর্ষা সরকার বোন একটা বড় কমেন্ট করেছো, আমি অবশ্যই পড়বো, এত বড় কমেন্ট, এটা না পড়ে থাকা যায় না, তো একবার পড়ি। সত্যি খুব দুঃখজনক ঘটনা, ঘটনাটা শুনে খুব কষ্ট হচ্ছিল যখন দিদিভাই এর মা বলছিলেন যে উনি শাঁকা সিঁদুর পরবেন কি না। সত্যি চোখের সামনে নিজের মাকে লাল থেকে সাদা চেহারায় যে দেখা কতটা কষ্টের সেটা আমি জানি। সত্যি বোন, যার সাথে ঘটে সেই জানে। আমার মা আমার বাবা মারা যাবার পর নিজের হাত দুটো দেখতো আর কান্নাকাটি করতো, শুধু বলতো যে মানুষটার জন্য আমি শাঁকা পলা পরতাম, সেই মানুষটা আমার হাত দুটো খালি করে দিয়ে চলে গেল। তখন খুব কষ্ট করে যে আমি আমার মাকে সামলেছি সেটা আমিই জানি। সত্যি বোন, সত্যি কথা বলেছো। কিছু কিছু মুহূর্ত থাকে, কিছু কিছু যেগুলো কারোর সাথে কখনো শেয়ার করা যায় না, সেই দুঃখ কখনো ভাগ করা যায় না, হয়তো বলা যায় কিন্তু তার অনুভূতি কাউকে করানো যায় না। যাই হোক, তারপরে সোমা কুণ্ডু বলেছে ঘটনাটা শুনে খুব খারাপ লাগলো, কি বলবো দিদিভাই, সেটা বলে বোঝাতে পারবো না, সত্যি আমারও কালকে খুব খারাপ লাগছিল। তারপর শুভঙ্কর ঘোড়ই বলেছে দিদিভাই তোমার গল্প শুনতে চলে এলাম, আমি মাঠে মাছ ধরতে গিয়েছিলাম রাতের বেলা, আবার মাছ ধরার শখ তোমারও,
কোন দিন একটা ভৌতিক ঘটনা ঘটবে আমাকে শেয়ার করবে। তারপর প্যান্থার গেমিং ওয়াইটি বলেছ, অবিশ্বাস্য এক ঘটনা শোনালাম আজ শোনাবোন। সত্যি এই পৃথিবীতে কত কিছুই না হয়, সত্যি দিদিভাই। তবুও দাদা ভাই, তবুও বলবো ঈশ্বরের কাছে বোনের বাবা যেন ওনার বাড়িতে ফিরে আসে। ভালো থেকো শোনাবোন। মায়ের শাড়িটা মিনি ব্লগের মাধ্যমে দেখাবে কিন্তু শোনাবোন, একদম ভুলবে না। আচ্ছা ঠিক আছে, অবশ্যই দেখাবো। মায়ের শাড়িটাও কিন্তু একজন আমাকে দিচ্ছে দাদা ভাই। আচ্ছা, এবার বলি, রূপা দে কমেন্ট করেছো, সন্তুর দুনিয়া কমেন্ট করেছো, জবা দেবী কমেন্ট করেছো। জবা দেবী কমেন্ট না পড়লে খুব রাগ করে, আমি কমেন্টগুলো পরে পরে পড়ি। বলেছো, হ্যালো সোনা দিদি ভাই, আপনার ঘটনাটা সত্যি খুব ভয়ঙ্কর লিখেছে। আমি ডানকুনি থেকে জবা চক্রবর্তী বলছি। যার বাবা চলে যায় সেই বুঝতে পারে, একদম। যার বাবা, যার মা, যার কেউ নেই সেই বোঝে। যতই হোক বাবা মাই হয়, তার কষ্ট সেই বোঝে। তারপরে অভিরূপ সর্দার তারপর কমেন্ট করেছো, মণিদীপা ব্যানার্জি, তারপরে মৌসুমী অধিকারী দিদিভাই বলেছো, একটু পড়ি হ্যাঁ। বলেছো, অনেক রাত্রি হয়ে গেল গো বোন তোমার আজকের ঘটনাটা শুনতে, তবুও না শুনে ঘুমোতে পারলাম না। তুমি ভালো থেকো বোন, আর আমার হৃদয়ের অপুষ্ট ভালোবাসা নিও। ভালোবাসা নিও গো আমার মিষ্টি সোনা বনু। অনেক ভালোবাসা দিদিভাই তোমাকেও। জলি হাজরা দিদিভাই কমেন্ট করেছো, আমার মিষ্টি সোনা বোন, তোমার মুখে আজকের ঘটনাটা আমার সত্যি ভয় করছিল। আমি খুব ভয় পেয়েছি, তার সাথে ঘটনাটা মর্মান্তিক ছিল। অনেক ভালোবাসা নিও বোন, ভালো থেকো। লাভ ইউ বনু, লাভ ইউ টু দিদিভাই। আচ্ছা, তারপর অ্যাঞ্জেলিনা সোরেন বোন আমাদের অনেক রেড হার্ট দিয়েছে। সন্ধ্যা মণ্ডল দিদিভাই বলেছেন, লোমহর্ষক শব্দটা অবশ্যই আছে, তার মানেও একটা আছে। দিদিভাই, লোমহর্ষক মানে আমিও জানি, তুমিও জানো, আমরা সবাই জানি। কিছু কিছু পাগল, মানে কিছু কিছু বলতে যার কথা বলছি সে অবশ্যই ঘটনাটা শুনছে বা শুনবে। ও অ্যাকচুয়ালিও মাথাটা খারাপ, আমি বুঝতে পারি। কোনোদিন ও আমাকে লাভ হার্ট দেয়, কোনোদিন নেগেটিভ কমেন্ট করে, ওকে তবুও বুঝতে পারি না ওর মাথায় থেকে থেকে কি হয়। বলেছে লোমহর্ষক বলে কোনো ওয়ার্ড নেই, রোমহর্ষক আছে। ভাই, রোমহর্ষক কিছু আছে বলে আমি জানি না, লোমহর্ষক আছে সেইটা জানি। যা লোমহর্ষক মানে যে ঘটনা শুনলে শরীরের লোম দাঁড়িয়ে যায়, সেটাকে বলে লোমহর্ষক ঘটনা। রোমহর্ষক মানে জানি না আমি। তারপরে কমেন্ট করেছো সন্তুর দুনিয়া, বলেছো, জয় বড় মায়ের জয়। মাগো সবাইকে ভালো রেখো, অবশ্যই জয় বড় মায়ের জয় মাগো। তারপর প্রিয়াঙ্কা লাইফস্টাইল ব্লগ, তারপরে পার্থ দাস, তারপর সোমা কুণ্ডু বলেছো, নিশি মোনায় নিয়ে গেছে। হতেও পারে, আমারও মনে হয় ওই গ্রামের ওই প্রতাপশালী কাকা নাম ধরে ডেকেছিল, মানে ওনার রূপ ছদ্মবেশে আমার মনে হয় নিশি নিয়ে গেছে, আমারও তাই মনে হয়েছিল। তারপরে রীতা ঘোষ কমেন্ট করেছো। তারপরে কমেন্ট করেছো সন্ধ্যা মণ্ডল দিদিভাই, স্বপ্না বাজাল দিদিভাই, টিনা ঘোষ, পার্থ দাস, রিঙ্কু ঘোষ, তারপরে স্বর্ণালী, তারপরে পার্থ দাস কিন্তু আজকেও সেরা সেরা কমেন্ট করেছে, অনেক কমেন্ট করেছে, সব থেকে বেশি। তারপরে ভারতী দত্ত, তারপরে কমেন্ট করেছো আবারও পার্থ দাস, সন্ধ্যা মণ্ডল, বলো মনোযোগ সহকারে শুনবো, অপুরন্ত ভালোবাসা রইল শোনাবন। দিদিভাই তোমাকে অনেক ভালোবাসা। তারপর জাসমিন কালাম বলেছে, হাই সোনাদি, খুব সুন্দর লাগছে আপনাকে। আচ্ছা, অনেক ভালোবাসা নিও। আচ্ছা, সন্ধ্যা মণ্ডল দিদিভাই আবারও কমেন্ট করেছেন। তারপর সুকন্যা, তারপর টুকু সাবারবাগ দিদিভাই কমেন্ট করেছে, সত্যি ঘটনাটা মন দিয়ে শোনার মতো, বেশ অন্যরকম লাগলো। তারপরে অভিরূপ সর্দার বলেছে, তোমাকে আজকে দারুণ লাগছে। আচ্ছা, তারপরে কমেন্ট করছে রীতা রয়, খুব কষ্টদায়ক ঘটনা কিন্তু শুনতে ভালো লাগলো, সত্যি কত কিছুই না ঘটে এই পৃথিবীতে। ভালো থেকো সোনা বনু, অনেক ভালোবাসা। আচ্ছা, পাপ্পু দে তারপরে কমেন্ট করেছে ভাই, তারপরে টিনা আচারিয়া,
তারপর কিউ দিশা ব্লগস, তারপরে ভারতী দত্ত, তারপরে টুকু সাবারবাল, তারপরে আমাদের কমেন্ট করেছে সারদা সাউ, জয় বড়মাল জয়। তারপরে আমাদের বনানী কর্মকার দিদিভাই কমেন্ট করেছো, সত্যি খুব দুঃখের ঘটনা। হ্যাঁ দিদিভাই। তারপরে পিন্টু ঘোষ, তারপর কমেন্ট করেছে টুকু সাবারবাল, তারপরে অভিরূপ সর্দার, তারপরে পার্থ, তারপর ভাস্কর অধিকারী, রীতা ঘোষ, তারপরে হচ্ছে বনশ্রী দে দিদিভাই, তারপরে টক ভালোবাসি আবারও কমেন্ট করেছে, বং হিন্দু হেসেল আবারও কমেন্ট করেছে মৌসুমী অধিকারী দিদিভাই, তারপরে সুমনা ভট্টাচারিয়া, তারপরে রেশমি ব্যানার্জি, তারপরে রত্না দাস কমেন্ট করেছো, টিনা আচারিয়া আবার কমেন্ট করেছো, রুচিরা হালদার, আব্দুল হক ভাই, তারপর মণিদীপা ব্যানার্জি, ও মাই গড, সোমা কুণ্ডু, তারপরে বর্ষা সরকার, আচ্ছা, তারপর আবারও পার্থ সরকার, নীলিমা সিংহ, কিষাণু মান্না, জয়শ্রী ঘোষ, তারপর চন্দনা গোপে, আবারও পার্থ দাস, সুজাতা দাস, ও মাই গড, অনেক যে তোমরা 2বার 3বার 4বার 5বার করে কমেন্ট করেছো, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক। চলো এখনের মতো আসবো, দেখা হবে আগামীকাল ঠিক রাত 10:30টায়। আর যদি বলে রাখলাম আগাম কোনো সময় যদি ঘটনা না দিতে পারি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো, তোমরা আমাকে ক্ষমা করো, কারণ বুঝতেই পারছো কিছু কাজের জন্য বাইরে বেরোতে হবে, যেটা সারাদিনের কাজ, তো হতেই পারে। তোমাদের আগাম জানিয়ে দিলাম। সবাই খুব ভালো থেকো, এখনের মতো টাটা, লাভ ইউ টু, চলো গুড নাইট।